নৈসর্গিক অপরূপ কিংবা মনোমুগ্ধকর যাই বলা হোক না কেন, তাতে যেন নেপালের এই সৌন্দর্যকে কম বলা হবে। যেদিকে আপনি চোখ দিবেন আপনার মন প্রাণ ভরে উঠবে। তবে এই সৌন্দর্যের মাঝেও যেন কিছু একটা নেই, একটা অপূর্ণতা বা শূন্যস্থান থেকে গেছে। সেই শূন্যস্থানের নাম হামজা চৌধুরী। শেষ পর্যন্ত তার ক্লাব তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইনজুরির কারণে, যেটাকে বেশ ভালো একটা সিদ্ধান্ত বলা যায়। এজন্যই বলা যায় যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসে হামজা যদি আরও একবার ইনজুরিতে পড়তো, তার ইনজুরির কারণে সে যদি লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতো, তাহলে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ যেভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো, বাংলাদেশও একটা ক্ষতির সম্মুখীন হতে পারত। সেটা হচ্ছে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে এএফসির বাছাই, সেখানে তাকে পাওয়া নিয়ে বড় একটা জটিলতা তৈরি হতো। তাই এটাকে ভালো একটা সিদ্ধান্তই বলা যায়। একদিকে হামজা চৌধুরী নেই, সমিত সোম আগেই না বলে দিয়েছে। ফাহমিদুল, কিউবা তারা রয়েছে ভিয়েতনামে। এর বাইরে মোরসালিন, আলামিন তারাও অনূর্ধ্ব 23 দলের রয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে অনূর্ধ্ব 23 দলটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সে দলটা কিন্তু বেশ শক্তিশালী বলা যাচ্ছে। এখন কথা হলো, ন্যাশনাল টিমটা যেভাবে গঠন করা হয়েছে, সেই দল নিয়ে আমরা কি পুরনো স্মৃতি মুছতে পারবো কিনা? বাংলাদেশ সবশেষ নেপালে যখন খেলেছে 2022 সালে ফিফা ফ্রেন্ডলিতে, সেখানে কিন্তু 3-1 গোলে হেরেছে। সে ভুলে যাওয়া স্মৃতি অবশ্যই ভুলিয়ে তুলতে হবে জামাল তপুদের। বাংলাদেশ যে দলটাকে নিয়ে খেলতে এসেছে, সে দলটা ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে। একইভাবে অনূর্ধ্ব 23 দলটা ঘোষণা করা হয়েছিল ফেসবুক পেজে। এবং এখানে কিছু কথা রয়েছে, বাফুফেকে নিয়ে বেশ সমালোচনা করছেন অনেকে, যে কেন আসলে সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়া হচ্ছে দল ঘোষণার জন্য। আর দল যদি ঘোষণা করতেই হয়, সেক্ষেত্রে নেই কোনো আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন কিংবা প্রেস কনফারেন্স। এখানেই সমর্থকের একটা বড় প্রশ্ন তুলছেন, গণমাধ্যম কর্মীরা একটা বড় প্রশ্ন তুলেছেন যে বাফুফে একটু ভিন্ন পথে হাঁটছে। হাভিয়ের কাবরেরার নির্দেশে কি এমনটা হচ্ছে কিনা যে সাংবাদিকদের কাছ থেকে প্লেয়ারদের দূরে রাখার জন্য, সাংবাদিকদের মুখোমুখি না হওয়ার জন্যই কি হাভিয়ের কাবরেরা এই পথটা বেছে নিচ্ছেন কিনা? এর আগে আমরা দেখতে পেয়েছি হোটেলের সাংবাদিকদের কাছ থেকে প্লেয়ারদের একটা দূরত্ব বাড়ানোর যে পায়তারা, সেটা কিন্তু মিডিয়াতে উঠে এসেছে, যে সাংবাদিকদের হোটেলে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্লেয়ারদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এর বাইরে টিমটাও ঘোষণা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্নটা হচ্ছে এখানে যে বাংলাদেশ দল নেপালে খেলতে আসছে, সেই স্কোয়াডটা সাংবাদিকরা জানেন না, সেটা সরাসরি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে এবং সেটা নিয়ে কথা বলারও কোনো জায়গা নেই। বাফুফে প্রয়োজন মনে করেনি এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে। তবে কি হাভিয়ের কাবরেরা এ দুটো ম্যাচ নিয়ে একটু বেশি চাপে পড়েছেন? যদিও তিনি বলছেন এতে চাপের কিছু নেই। তিনি আসলে হামজা চৌধুরীকে যদি শেষ পর্যন্ত নাও পাওয়া যেত, সেভাবে তিনি ছক কষেছেন, সেভাবে দলটাকে গঠন করেছেন, প্র্যাকটিস করেছেন। অর্থাৎ দলটা হামজা চৌধুরী বা সমিত সোম, ফাহমিদুল তাদের ছাড়াই ওভাবেই গড়ে তুলেছেন। যদিও তপু বর্মন তিনি বলেছিলেন যে বেশ কঠিন হবে, কারণ হামজা চৌধুরী নেই, সেটার তো একটা প্রভাব আছে। তার বাইরে দলের অধিকাংশ প্লেয়ার ভিয়েতনামে আছে অনূর্ধ্ব 23 দলে। ফাহমিদুল রয়েছে, মোরসালিন, এর বাইরে আলামিনরা তো আছেনই। নেপালের বিপক্ষে মোটামুটি মানের একটা দল নিয়ে বাংলাদেশ খেলতে আসে। এই দলটার সঙ্গে যদি হামজা থাকতেন একদিকে ভালো হতো, তবে যেহেতু তার ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে আসলে সম্মান জানানো উচিত। এখন দেখার পালা, কোচ হাভিয়ের কাবরেরা গণমাধ্যমের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে শেষ পর্যন্ত তিনি তার যেই উত্তরটা, সেটা কি মাঠে দিতে পারেন কিনা, এই দল নিয়ে ভালো একটা রেজাল্ট করে দেশে ফিরতে পারেন কিনা। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল।